হৃদয়ের উপপাদ্য পর্ব ৪। কলেজ থেকে বেরিয়ে রিকশার জন্য দাঁড়িয়ে আছে হিয়া। শ্রুতির মার্কেটে কাজ আছে, তাই মার্কেটের দিকে গেছে। হিয়া একাই যাবে, দাঁড়িয়ে না থেকে হাঁটা ধরল। সামনে যেতেই একটা রিকশা এসে থামল। কই যাবেন? ঠিকানা বলল হিয়া। রিকশাওয়ালা বললেন উঠেন। হিয়া নরম কণ্ঠে বলল, ভাড়া কত? ৭০ টাকা। হিয়া বলল, না মামা কি বলেন, ৫০ টাকা ভাড়া। আচ্ছা ৬০ টাকা দিয়েন, উঠেন। হিয়া আর কথা বাড়ালো না, উঠে পড়ল রিকশায়। রিকশা চলতে শুরু করলো। পিছন থেকে যে কালো একটা গাড়ি তার রিকশার পিছনে চলতে শুরু করেছে তা কি হিয়া খেয়াল করেছে? কিছু দূর যাওয়ার পর রিকশাটা একটা চাকা হঠাৎ পড়ে যায় একটা গর্তে। হিয়া ধরফরিয়ে পড়ে যেতে যেতে পড়ে না, শক্ত করে ধরে ফেলে রিকশা। ড্রাইভার দ্রুত নেমে অস্থির কণ্ঠে শুধায়, আফা আপনি ঠিক আছেন তো? আসলে আমি দেখবার পারি নাই, আর হইব না। হিয়া হাত সামান্য উঁচিয়ে লোকটাকে স্থির করে বলল, না না সমস্যা নেই, আপনি তো আর ইচ্ছা করে করেননি তাই না? ড্রাইভার স্বস্তির শ্বাস নিয়ে গাড়িটা টেনে গর্ত থেকে ওঠালো, কিন্তু চালাতে গিয়েই দেখলো রিকশাটা আর চলছে না। লোকটা থেমে অনেকক্ষণ যাচাই বাছাই করেও ঠিক করতে পারল না। হিয়া নেমে পড়ল রিকশা থেকে। লোকটা মাথা নিচু করে বলল, আফা গাড়ি তো যাইতাছে না। হিয়া মুচকি হেসে বলল, সমস্যা নেই, আমি অন্য রিকশায় চলে যাব। বলেই ২০ টাকা দিয়ে দিল লোকটাকে। আবার হাঁটা শুরু করলো। কিছু দূর যেতে পেছন থেকে জোরে জোরে হর্নের শব্দে পিছন ফিরে তাকালো। কালো একটা গাড়ি দেখে চেনা চেনা ঠেকলো। গাড়িটা একদম সামনে এসে দাঁড়ালো হিয়ার। হিয়া বুঝতে চেষ্টা করলো আসলে হচ্ছেটা কি। গাড়ির গ্লাসটা খুলতেই নজরে এলো আরহামকে। হিয়া আমতা আমতা করে বলল, আসসালামু আলাইকুম স্যার। আরহাম গম্ভীর কণ্ঠে সালামের জবাব দিল। কেমন অন্যরকম শুনল হিয়ার নিকট উত্তরটা। মনে হলো আরহামের তেমন আয়ত্ত নেই এসব সালাম কালামে। হাসি মুখে বললেন, স্যার কিছু বলবেন? আরহাম হিয়ার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে বললেন, বাসা কই? হিয়া চোখ পিটপিট করে বলল, হ্যাঁ? আরহাম বিরক্তিকর চাহনি তাকায় হিয়ার পানে, আবারও বলল, ইংরেজিতে বলেছি নাকি? বাসা কোথায় তোমার? হিয়া হোঁচট খাওয়া কণ্ঠে বাড়ির ঠিকানা বলল। আরহাম স্টিয়ারিংয়ে হাত দিয়ে বলল, ওঠো, আমিও ওই দিকেই যাব। হঠাৎ কাচুমাচু হয়ে বলল, না স্যার ধন্যবাদ, আমি চলে যেতে পারবো। আরহাম চোখ থেকে সানগ্লাসটা খুলে তাকায় হিয়ার দিকে। হিয়া ভাবে স্যার বুঝি রেগে গেলেন, ভয় পেয়ে যায় কিছুটা। আরহাম শক্ত কণ্ঠে বলল, তোমায় অফার করিনি, আমি অর্ডার করেছি। বলে দরজাটা ধাক্কা দিয়ে খুলে দেয়। হিয়া কিছুক্ষণ দরজাটা ধরে দাঁড়িয়ে থাকে, মনে মনে ভাবে, এটা আমি কি দেখছি, অষ্টম আশ্চর্য নাকি? আমায় এত অপমান করে এখন আবার স্যার ড্রপ করে দিতে চাইছে। আরহাম আবারও ধমক দেয়, এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য আমি, আমার কার্যকলাপ। হিয়ার ভাবনা ধরা পড়ে যাওয়ায় থতমত খেয়ে যায় হিয়া। তোতলিয়ে বলে, আমি কেন আপনাকে এসব ভাবতে যাব? তাহলে ওঠো। হিয়া আর কথা না বাড়িয়ে উঠে বসে পড়ে গাড়িতে। গাড়ির দরজা লাগিয়ে দিতেই গাড়ি স্টার্ট দিল আরহাম। গাড়ির ভিতরে ভ্যাপসা গরম, হিয়া ঘেমে যাচ্ছিল পুরো। কিন্তু আরহামের তাতে কোনো হেলদোল নেই। এই গরম যেন তার গায়ে লাগছেই না। হিয়া হাঁসফাঁস করতে করতে বলল, স্যার গ্লাসটা কি একটু খুলে দিতে পারি প্লিজ? আরহাম হিয়ার পাশের গ্লাসটা খুলে দিল। হিয়ার যেন শ্বাস ফিরে এলো। আরহাম এক নজর চোখ বুলিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। তার চোখে এখনো সানগ্লাস। হিয়ার নজর গেল আরহামের দিকে। কেন যেন একটা টান অনুভব করলো আরহামের প্রতি। হিয়ার গালের নিচে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরহামের পানে। সুঠাম দেহের অধিকারী পুরুষটি দেখতে যেমন, অ্যাটিটিউডও তেমন। তার পার্সোনালিটি মুহূর্তের মাঝে একটা মেয়েকে ঘায়েল করতে পারে। এসব ভাবনার মাঝেই হিয়া নিজের মাথায় গাঁটটা মেরে বলল, শিক্ষকই হয় ইডিয়েট। আরহাম নড়ে চড়ে বসে বলল, মাহজাবিন, আমার প্রশ্নের উত্তর কিন্তু পাইনি। হিয়া প্রশ্নবোধক চাহনি নিয়ে বলল, কোনটা স্যার? আমাকে কি এতটাই বুড়ো মনে হয়? হিয়া মনে মনে আওড়ালো, আপনাকে বুড়ো বলতে যাবে কোন পাগল? আপনি তো মাশাআল্লাহ। কিছু বললে? না স্যার, কিছু বলিনি। আচ্ছা আমি যে বলেছি এটা আপনি কিভাবে জানলেন স্যার? মানে আপনি তো সেখানে ছিলেন না। আরহাম মুচকি হেসে বলল, জেনেছি কোনো একভাবে। এখন আমার প্রশ্নের উত্তর দাও। উফ স্যার, ওটা তো কথার কথা। আর সম্মানের জায়গা থেকে বলা, সত্যি সত্যি কি বাবা বলেছি নাকি? আচ্ছা, জি স্যার।
জোরে গাড়ি ব্রেক কষল। হিয়া সামনের দিকে ঝুঁকে পড়ল। আরহামের দিকে তাকাতেই ইশারায় বোঝালো হিয়ার বাসা এসে গেছে। হিয়া সামনে তাকিয়ে দেখল সে তার বাড়ির সামনে। হিয়া একটু চমকে প্রশ্ন করল, আপনি আমার বাসা চিনেন? আরহাম মাথা কাত করে একটু হাসল শুধু। হিয়া উত্তরের আশায় তাকিয়ে থাকে। আরহাম নীরব কণ্ঠে বলে, এলাকাটা আমার চেনা, তাই চিনতে অসুবিধা হয়নি। হিয়া সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে নেমে পড়ল গাড়ি থেকে। থ্যাঙ্কস দিয়ে চলে গেল বাড়ির ভিতরে। আরহাম কিছুক্ষণ তাকিয়ে রইল হিয়ার যাওয়ার পানে, তারপর চলে গেল। হিয়ার কেমন অস্বস্তি লাগছিল। ও সব সময় ভেবে এসেছে যেসব মেয়েরা টিচারদের পছন্দ করে তারা ভালো না, টিচার তো টিচারই হয়। আর এখন সে তার টিচারের ওপর ক্রাশ খেয়ে বসে আছে। সন্ধ্যায় পড়তে বসে এসবই ভাবছিল হিয়া। তখনই শ্রুতির ফোন আসে। শ্রুতি উত্তেজিত কণ্ঠে বলে, হিয়া তুই ঠিক আছিস? কেন, কি হয়েছে? তোদের বাসায় আগুন লেগেছে নাকি? হিয়া আতঙ্কিত কণ্ঠে বলল, কি বলিস? আমি তো। তখনই বাহিরে থেকে হিয়ার মায়ের কণ্ঠ ভেসে আসে, হিয়া দ্রুত বেরিয়ে আয়, নিচতলায় আগুন লেগেছে। হিয়া দ্রুত কান থেকে ফোন রেখে বেরিয়ে যায় দ্রুত। পুরো ঘর ধোয়া হয়ে গেছে। হিয়া নিচে নামতে চেয়ে পারল না, সিঁড়ির কাছে আগুনটা বেশি। নিচে সবাই চিৎকার করে যাচ্ছে। ফায়ার সার্ভিসকে কল করলেও এখনও এসে পৌঁছায়নি। মনে হচ্ছে আস্তে আস্তে বাড়িটা ছাই হয়ে যাবে। তখনই একজন লোকের আবির্ভাব ঘটে। দৌড়ে ঢুকে পড়ে বিল্ডিংয়ের আগুনের ভিতরে। সবাই গলার আওয়াজ যেন দ্বিগুণ করে বলে, এই ছেলে মাথা খারাপ নাকি? জেনে বুঝে কেউ আগুনে ঝাঁপ দেয় নাকি? ছেলেটা শুনল না কোনো কথাই, ছুটে ঢুকে পড়ল। নিচতলায় থাকা ওয়াশরুম থেকে পানি এনে ঢালতে লাগলো আগুনের ওপর। অবিশ্বাস্যভাবে আগুন নিভে গেল মুহূর্তের মাঝেই। সকলের দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো সবটা। আগুন নিভে যেতেই ছেলেটাও বেরিয়ে এলো। কালো হুডি পরা লোকটার চেহারা কেউ দেখতে পেল না। কয়েকটি ছেলে যারা ফেসবুকে লাইভ করছিল এসে কথা বলতে চাইলো লোকটার সাথে, কিন্তু লোকটা তড়িৎ বেগে চলে গেল। মুহূর্তের মাঝে একটা হই হুল্লোড় পড়ে গেল। অনেকেই তো লোকটাকে ম্যাজিশিয়ান খেতাব দিতেও ভুল করলো না। এখানে কি করছেন আপনারা? আর ওই বাড়িতে আগুন দিলেন কেন? মাফ করবেন প্রিন্স, কিংয়ের নির্দেশ ছিল যখনই সুযোগ পাবো ওই মেয়েকে ধ্বংস করে দিতে। আপনি তো জানেনই, আরও কয়েকবার চেষ্টা করার পরও ওর কিছু করা যায়নি, তাই এবার সুযোগ পাওয়ার সাথে সাথেই। তখন আমি ছিলাম না এখানে, এখন যখন আমি আছি আমি বুঝে নিব। দ্বিতীয়বার আর যেন বোঝাতে না হয়। যদি আমার কথায় এক চুল নড়চড় হয় সকলের মৃত্যু আমার হাতে হবে। লোকটার হুঙ্কার দিয়ে উঠল। সামনের সৈন্য বেশে থাকা লোকগুলো মাথা নিচু করে রইল। একজন নত কণ্ঠে বলল, তবে প্রিন্স মনে রাখবেন, সময় কিন্তু স্বল্প। আপনার প্রাণের ঝুঁকি রয়েছে, আপনার পাওয়ার কিন্তু কমে আসছে। লোকটা হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে বলল, আমারটা আমায় বুঝে নিতে দিন। ও এখন সম্পূর্ণ আমার আয়ত্তে। বাবাকে বলবেন আমার চিন্তা না করতে। আমার অনুপস্থিতিতে কিছু করতে চাইলে কাউকে মানব না আমি। মনে থাকে যেন, প্রয়োজন হলে আমিই ডাকবো। এখন আসুন আপনারা। সবাই মাথা ঝুঁকে সম্মান প্রদর্শন করে একে একে প্রস্থান করল। অন্ধকারের মধ্যে হওয়া এই কথোপকথন অন্ধকারেই মিলিয়ে গেল। কোনো মানুষের দৃষ্টিগোচর হলো না। শুধুমাত্র পাশের একটা বট গাছে থাকা একটা পাখি ছটফট করে উড়ে গেল। পাখিটার ডানার শব্দে পরিবেশটা আরও ভৌতিক রূপ ধারণ করলো যেন। আগুন নিভে যাওয়ায় সবাই ধীরে ধীরে নিচে নেমে এলো। লোকজনের ভিড় কমলো আস্তে আস্তে। সবার মুখ থেকে লোকটার কথা শুনে হিয়ার কেমন সন্দেহ হলো। এই লোকটা কি কাল সন্ধ্যার সে লোকটা? প্রশ্ন জাগে হিয়ার মনে। মনের প্রশ্ন মনেই চাপা দিয়ে দেয় প্রমাণের অভাবে। আগুনের উৎপত্তি কোথা থেকে হলো কেউ বুঝতে পারল না। এক ঝাঁক প্রশ্ন নিয়ে যার যার বাসায় চলে গেল। হিয়ার আর পড়তে বসা হলো না। আকাশ কুসুম ভেবে ভেবে ঘুমিয়ে পড়ল রাতে। কে আপনি? আমি আমি তোমার খুব কাছে থাকা দূরের কেউ, যাকে তুমি নিজ ইচ্ছায় কাছে ডেকেছ। হিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মানে কে কে আপনি? তাকান এইদিকে। লোকটা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, আমায় দেখলে নিজেকে সামলাতে পারবে তো? হিয়ার শরীর দিয়ে ঘাম বেরোতে শুরু করলো। শরীরটা কেমন ভারী হয়ে গেল। সামনে বসে থাকা লোকটি দাঁড়িয়ে পড়ল।
লোকটার মুখটা দেখা গেল না। ধীরে ধীরে লোকটার পিঠ দিয়ে দুটি ডানা প্রদর্শিত হলো। বিশাল আকৃতির সেই ডানা, সোনালি রাঙা ডানা দুটি যেন তার আভিজাত্যের প্রতীক। ধীরে ধীরে লোকটা মাথা উঠিয়ে তাকালো হিয়ার দিকে। চোখ দুটি জ্বলন্ত আগুনের ন্যায় জ্বলজ্বল করছে। এসব দেখে হিয়া জোরে চিৎকার দিয়ে উঠল।